দক্ষিণে যদি ইলেকশন হয় ইশরাকের থেকে জনপ্রিয় আর কেউ নাই। আলোচনার জন্য ইশরাকের সাথে সরকার বসতে পারতো, তাকে ডাকতে পারতো, তাকে না ডেকে বরং এই আন্দোলনকে উস্কে দিচ্ছে। আমার মনে হয় এটি সরকার একটি পরিকল্পনা, আন্দোলন সৃষ্টি করা এবং পরিস্থিতি ঘোলাটে করা। ধন্যবাদ। আমাদের কোনো ত্যাগ নাই, যারা এনজিও গিরি করেছে তারাই সমস্ত ত্যাগ স্বীকার করেছে এবং তারাই সরকারে বসেছে। সুতরাং তারা এখন যা বলবে আমাদেরকে তাই করতে হবে, এটি কোনোভাবেই কাম্য নয়। একজন ছাত্র উপদেষ্টা দুবাইতে যান কেন? বেসরকারি সফরটা কি প্রয়োজন? ওইখানে যে কার সাথে বৈঠক করেছে, কি করেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ঢুকিয়েছে, তার যে এনজিও প্রতিষ্ঠান সেখানকার কর্মকর্তা ঢুকিয়েছে। কে ঢুকায়নি? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও চট্টগ্রামের মানুষ ছাড়া কাউকে আপন করে নিতে পারেননি। এই মুহূর্তে আসলে ঢাকাকে আন্দোলনের নগরী মনে হচ্ছে। শাহবাগে আন্দোলন, উত্তরাতে আন্দোলন, প্রেস ক্লাবে আন্দোলন, যমুনার সামনে আন্দোলন। আন্দোলন আসলে নাই কোথায়? প্রেস ক্লাবের সামনে তো সার্বক্ষণিক আন্দোলন আমরা লক্ষ্য করি। জি, সচিবালয়ের সামনে আন্দোলন, এমনকি সচিবালয়ের ভিতরেও আন্দোলন, ডিএমপির ভিতরে আন্দোলন, র্যাব হেডকোয়ার্টারে আন্দোলন, প্রত্যেকটা সেক্টর এবং দপ্তরে আন্দোলন, শ্রম ভবনের সামনে আন্দোলন। মানে আন্দোলনের কথা বলতে গেলে আমার মনে হয় যে সর্বত্র আসলে এই মুহূর্তে আন্দোলন চলছে। এর পিছনে আসলে কারণটা কি? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। এই সরকারের দায়িত্ব ছিল সমাজের অস্থিরতা দূর করা, সবার মধ্যে সম্পর্কের উন্নয়ন, একই সাথে রাষ্ট্র সংস্কার, প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আওয়ামী লীগের দুর্বৃত্ত যারা তাদেরকে গ্রেপ্তার করা, গণহত্যার বিচারের একটি রোডম্যাপ দেওয়া, একই সাথে নির্বাচনের বিষয়ে সরকারের ক্লিয়ার কাট বক্তব্য। কোনো বিষয়ে সরকার যেহেতু ক্লিয়ার করছে না, রাজনৈতিক দলগুলো আসলে দ্বিধার মধ্যে রয়েছে যে আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন কায়েম হবে নাকি আসলে আমরা কোনো গণতন্ত্রের পথে আসলে হাঁটবো। এই যে দ্বিধা বিভক্তি, এই দ্বিধা বিভক্তির কারণে আমার মনে হয় যে একের পর এক আন্দোলন। বিশেষ করে আপনি দেখেন যে আপনার উত্তর সিটি কর্পোরেশনে সেখানে হিজবুত তাহরীরের একজন নেতাকে বসানো হয়েছে এবং তিনি 2 বার জেল খেটেছেন। 2002 সাল থেকে তিনি এই হিজবুত তাহরীরের রাজনীতি বা তাদের সাংগঠনিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। টপ 5 জন নেতার মধ্যে তিনি একজন ছিলেন। সেই হিজবুত তাহরীর নেতাকে যখন আপনি প্রশাসক হিসেবে বসান, তখন আবার এদিকে আপনার দক্ষিণে যে ইশরাক হোসেন সাহেব, তিনি ইলেকশন করেছিলেন 2020 সালে এবং সেই ইলেকশনে তিনি পাশ করেছিলেন, যে কারণে আসলে তাকে জনতার মেয়র বলা হয়। দেখেন, তিনি আবার আদালতের রায়ের মাধ্যমে তিনি আবার ওই পদটা ফিরে পেয়েছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাকে আবার সেই পদে বসাচ্ছে না। এর কারণটা কি? কারণ তারা আরেকজন হিজবুত তাহরীর নেতাকে দক্ষিণে বসাতে চায়। একজন তো বসিয়েছে। আমার মনে হয় যে সরকারের সাথে হিজবুত তাহরীর এক ধরনের নেগোসিয়েশন হয়েছে যে তোমরা ওইভাবে আর অন্ধকারের রাজনীতি না করে, তোমরা ওই ধরনের মৌলবাদী রাজনীতি না করে তোমরা এখন স্বাভাবিক পথে আসো। এই স্বাভাবিক পথের অংশ হিসেবে একজনকে আমার মনে হয় উত্তরে বসানো হয়েছে, দক্ষিণে তারা আরেকজনকে বসাতে চায়। এই কারণেই আদালতের রায় পাওয়া সত্ত্বেও নানান ধরনের তালবাহানা শুরু করেছে সরকার। যখন বলতে চাচ্ছেন তাহলে হিজবুত তাহরীরকে আন্দোলন করবা বা সংগঠন পরিচালনা করবে একটা সুযোগ করে দিচ্ছে সরকার। এক্স্যাক্টলি, আমার কাছে তো সেটাই মনে হচ্ছে। সরকার যখন অস্থিরতা দূর করার দায়িত্ব নেয় না, সরকার যখন এই ধরনের তালবাহানা সৃষ্টি করে, তখন তো স্বাভাবিকভাবে দলগুলো বলেন, সংগঠন বলেন, ব্যক্তি পর্যায় থেকে বলেন, সামাজিক পর্যায় থেকে বলেন, তারা তো সুযোগ পেয়ে যায়। যখন সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা যখন যমুনা ঘেরাও করে, তখন বাকিরা তো আরো সুযোগ পেয়ে যায়। যখন যমুনার সামনে বসা হলো, সরকার কি অ্যাক্টিভেটের জন্য বলেছে? পুলিশ বলেছে যে এখানে বসা যাবে না। ওই সময় 144 ধারা জারি ছিল, তো সুযোগ তো আসলে সরকার তৈরি করে দিয়েছে, সরকারের সাথে সম্পৃক্ত ব্যক্তি মহল তৈরি করে দিয়েছে। সুতরাং এখন তো বিএনপি যমুনা ঘেরাওয়ার হুমকি দিচ্ছে, গণ অধিকার পরিষদ যমুনা ঘেরাওয়ার হুমকি দিচ্ছে, মনে করেন জামাত সচিবালয় ঘেরাওয়ার হুমকি দিচ্ছে। এটা কিন্তু জামাতও কিন্তু যমুনার আশেপাশে আপনার প্রোগ্রাম করার জন্য কিন্তু এক ধরনের হুমকি দিয়েছিল বা প্রস্তুতি নিয়েছিল। তো এখন এই সুযোগটা আসলে কারা তৈরি করে দিচ্ছে? আমার মনে হয় সমাজে আসলে যে অস্থিরতা, এই অস্থিরতার কারণে আসলে এই আন্দোলন। এইভাবে বলতে পারি রাশিদ, অস্থিরতার তৈরি করার পেছনে সরকারের হাত আছে, এটা বলতে চাচ্ছেন? আমি শেষ করি। দেখেন, উদ্দেশ্যটা কি? অবশ্যই সরকারের হাত আছে। সরকারের উদ্দেশ্যটা কি? আপনি নিশ্চয়ই 1/11 যে আন্দোলন, 1/11 যে ভূমিকা, সেটা নিশ্চয়ই ভুলে যাননি। ওই সময় যেটি হয়েছিল যে ফখরুদ্দিন মঈনুদ্দিন তারা সেফ এক্সিট চায়। এখন বিএনপি কি দিবে? বিএনপি রাজি হয়নি। যত শুনেছিলাম যে আপনার বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনাদেরকে ক্ষমতায় দেওয়া হবে, আমাদেরকে সেফ এক্সিট দিতে হবে, রাজি হননি, এতটুকু শুনেছি আমি। কতটুকু সত্য মিথ্যা আই ডোন্ট নো। বাট হাসিনাকে যখন বললো, হাসিনা বললো ওকে তোমরা চলে যাবা, তাই তো হয়েছে। ওই 1/11 ফখরুদ্দিন মঈনুদ্দিন থেকে শুরু করে যারা ওই সময়কার আপনার কুশীলব ছিল, একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? না হয়নি। তার মানে 1/11 এই সরকার আমার মনে হয় যে
পরিকল্পিতভাবে আরেকটি একাগার সৃষ্টি করতে চায়, যে আমাদেরকে যারা নিরাপদে রাখবে, আমাদের বিষয়ে যাদের আসলে কোনো প্রশ্ন থাকবে না, তাদেরকে আমরা আগামীতে ক্ষমতায় আনতেছি। আমার মনে হয় সেই জায়গা থেকে সরকার যেহেতু নিজে একটি দল গঠন করেছে, সরকারের সহযোগিতা রয়েছে, উপদেষ্টা একজন পদত্যাগ করেছে, বাকি হয়তো আরো 2জন উপদেষ্টা পদত্যাগ করে সেই দলে যুক্ত হবে। আমাদের সৈয়দা আপনার রেজওয়ানা তার বক্তব্য নিশ্চয়ই শুনেছেন যে উপদেষ্টারা রাজনীতি আগামীতে করবে কি করবে না সেটা আসলে আমরা এখনই সিদ্ধান্তে আসতে পারতেছি না। তার মানে কি তাদের ভিতরে রাজনীতির খায়েশটা রয়েছে এবং তারাও আগামীতে মনে করে যে নতুন যে দল গঠিত হয়েছে এই দল আমাদের দল, এই দলকে সব থেকে বেশি পৃষ্ঠপোষকতা করতে হবে। এই যে সরকারের মধ্যে তালগোল পাকানোর অবস্থা, একটি দলের প্রতি সরকারের এক ধরনের আপনার মমতা সুলভ আচরণ, আর একটি দলের প্রতি বিমাতা সুলভ আচরণ, এই কারণে কিন্তু আজকে জাতীয় ঐক্য সংহতি ভেঙে পড়েছে। আজকে দলগুলোর সাথে সরকারের যে ধরনের আপনার দূরত্ব সৃষ্টি হয়েছে, এই দূরত্বর অংশ হিসেবে এই ধরনের আন্দোলন আমি মনে করি আন্দোলনগুলো হচ্ছে। আমি একটু আসবো আপনার কাছে আরো কয়েকটি বিষয় নিয়ে। আমিরুল মুমিনিন মানিক, নিশ্চয়ই রাশেদ খানের বক্তব্যের সাথে আপনি একমত কিনা জানি না, 111-এর উনি একটা সম্ভাবনা দেখছেন যদি বলছেন, এই সম্ভাবনাটা আপনি কতটুকু দেখছেন? দ্বিতীয় কথা, আমার একটা প্রশ্ন হলো, আসলে এই আন্দোলন কি এই জন্যই হচ্ছে যে আন্দোলনগুলো বিগত 15 বছরে হতে পারে নাই বিভিন্ন পুলিশি কারণে, কিন্তু এখন সেই আন্দোলন করার কারণে দাবিগুলো একের পর এক পূরণ হচ্ছে, সেই ক্ষেত্রে সুযোগ সুবিধাটা নিতে চাচ্ছে বিভিন্ন আন্দোলনকারীরা, নাকি আসলে যদি রাশেদ খানের সেই কথা যদি 111-এর কোনো সম্ভাবনার দিকে আগাচ্ছে দেশ, এরকম বিষয়টা আসলে আমি একটু আলাদাভাবে দেখছি। সেটা হচ্ছে যে গত 16 বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কারণে মানুষ কথা বলতে পারেনি। আপনারা নিশ্চয়ই জানেন যে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা দিয়েছিলেন জনগণকে, কিন্তু একটা সুবিধা রহিত করে রেখেছিলেন, সেটা হচ্ছে কথা বলার অধিকার। মানুষ কিন্তু তার উদর পূর্তির পরে বা অন্যান্য সকল অধিকার পাবার পরেও কথা বলতে চায়, মন খুলে সমালোচনা করতে চায়, অসঙ্গতিকে চিহ্নিত করে বলতে চায়। তো 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর মানুষের সামনে একটা অবারিত সুযোগ এসেছে কথা বলার, এবং এই 16 বছরে যে ফ্যাসিবাদী প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে, সেখানে কোনো কথাও বলা যায়নি। কথা বললেই ট্যাগ বা তকমা দিয়ে দেয়া হতো যে তাহলে এই ব্যক্তি আওয়ামী লীগের পক্ষে না, রাজাকার বা জামাত শিবির। আমরা এই ধরনের ঘটনা অনেক দেখেছি, বিশ্বজিৎকে শিবির তকমা দিয়ে হত্যা করা হয়েছে। তো দেখুন, মানুষ এই অবারিত সুযোগের মধ্যে কথা বলতে শুরু করেছে। এখন এই কথা বলার পরিপ্রেক্ষিতে সরকারে যারা আছে তারা ব্যবস্থাপনা কিভাবে করবে সেটা কিন্তু তাদের দায় এবং সংকট। এই সংকটটা কেন? কারণ সুশাসনের অভাব। আমরা 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর মনে করেছিলাম যে সর্বত্রই সুশাসন পাবে মানুষ, ন্যায্যতা ফিরে আসবে, সামাজিক মর্যাদা বাড়বে, সবার কথা শুনে সরকারের পক্ষ থেকে একটা সুন্দর সমাধান দেওয়া হবে। সেই ব্যবস্থা কিন্তু হয়নি। মানুষ কথা বলছে, কিন্তু কথার পরিপ্রেক্ষিতে সরকার যে উদ্যোগ গ্রহণ করবে তড়িৎ, সেটাও হয়নি। তাহলে আপনি বলবেন যে এরপরেও কেন মানুষ কথা বলছে? আপনি জানেন যে মব তৈরি করা হয়েছে 5ই আগস্টের পরে, অসংখ্য মব হয়েছে। এগুলোকে সম্মিলিত মানুষের প্রচেষ্টা বা মব বা কিছু সংখ্যক মানুষ জোর করে দাবি আদায় করে নেওয়া, যেটাই বলি না কেন, এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া না। মানে প্রতিদিনই তো আর গণ অভ্যুত্থান হবে না। এখন আমি গণ অভ্যুত্থানের আগে জনগণের শক্তি দিয়ে যে জগদ্দল পাথরকে উৎখাত করেছি, এখন একটা গোষ্ঠী বা কিছু সংখ্যক গোষ্ঠী যদি মনে করে সেই পেশি শক্তি দিয়ে আমি প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে কোনো কিছু আদায় করব, সেটাও স্বাভাবিক প্রক্রিয়া না। যেমন একইভাবে এই সরকার গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে পারেনি, যে কারণে আপনারা দেখবেন যে উপদেষ্টা পরিষদে যারা আছেন অনেকেরই পূর্বাভিজ্ঞতা নেই। তারা প্রশাসন কিভাবে চালাবেন বা তারা সুশাসন প্রতিষ্ঠা করবেন কিভাবে, ন্যায্যতা ফিরিয়ে আনবেন কিভাবে, তার কিন্তু কোনো উদাহরণ স্থাপন করতে পারেনি অধিকাংশ ক্ষেত্রেই। যেমন আজকে গণ অধিকার পরিষদ কর্মসূচি পালন করেছে প্রশাসককে অপসারণের জন্য, ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের। এখন এই যে প্রশাসক নিয়োগ হলো বা উপদেষ্টা পরিষদের সদস্যরা নিয়োগ পেয়েছেন, কিভাবে পেয়েছেন? নিয়োগের স্বচ্ছতা আনা প্রয়োজন। গণ অভ্যুত্থানের পর যখন এই সরকারটিকে দেশের অধিকাংশ মানুষই ওন করছে, একজন রিক্সাওয়ালাও বলছে যে না এটা আমারই সরকার, একজন সাধারণ মানুষ বলছে বা আস্থা রাখছে, এইরকম একটা আস্থার পরিবেশের মধ্যে সরকার যখন জনবিরোধী তৎপরতা চালাবে, তখন অবশ্যই সেটা বুমেরাং হবে। সেটাই আমরা
মূলত দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যদি এইভাবে বলি যে রাশিদ খান যে বলছেন যে আসলে এই অস্থিরতার পিছনে সরকারের কিছু পদক্ষেপ কাজ করছে, যেমন তার চিত্র আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন, সেই আন্দোলনকে দেখলাম একেবারে পুরো শহরটাকে একেবারে ব্লকেট করার মতো হয়ে গেছে, মানুষ যেতে পারছিল না কোন জায়গায়, সব জায়গায় মানুষগুলো গাড়িগুলো এক জায়গায় স্থির হয়েছিল। কিন্তু দাবি তো পূরণ হলো 2 দিন পর 3 দিন পর, কিন্তু সেই দাবিটা কি আরো আগে পূরণ করলে জনগণের ভোগান্তি কম হতো না? প্রশ্ন হচ্ছে যে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত এই সরকারের কাছে ছাত্রদের কেন দাবি করতে হবে? প্রায় 72 ঘন্টা তারা রোদে পুড়েছে, রাতে মশার কামড় খেয়েছে। তারা কেন দাবি নিয়ে যমুনার সামনে যাবে অথবা শাহবাগে দাঁড়াবে? তাদেরই তো সরকার, তাই না? তাদেরই তো সরকার, মানে যে ছাত্ররা জগন্নাথ তারা বিশ্ববিদ্যালয়ে যে দাবিগুলো রক্ত করেছে সেই দিয়েছে। দাবিগুলো কতটুকু যৌক্তিক ছিল? অবশ্যই আমি দাবি সম্পর্কে অবগত আছি, অবশ্যই যৌক্তিক, কিন্তু এখন প্রশ্ন আসতে পারে যে এখনই সেই দাবি পূরণ করা যাবে কিনা। এখানে দাবি করা হয়েছে কি আবাসন সংকট। একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার আগে অবশ্যই চিন্তা করা উচিত যে ছাত্রদের কোথায় আমি রাখবো। তো একটা ছাত্র ইন্টারভিউয়ে বলছে যে তারা দীর্ঘদিন ধরে ভালো খেতে পারে না, তারা বিভিন্ন অল্প দামি হোটেলে খায়, ফলে তারা রোগাক্রান্ত হয়ে পড়ছে। তো একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট এইরকম কথা বলছে, তাহলে তো তার ন্যূনতম মৌলিক যে অধিকার সেটিই তার নেই। তো এটা তো ন্যায্য দাবি, এই দাবিটার জন্য 72 ঘন্টা তো অপেক্ষা করতে হয় না। দাবিগুলো সরকারের কাছে জানাবে এই ছাত্র সমর্থিত সরকার, তারা বলবে যে আমরা ধারাবাহিকভাবে পূরণ করছি, হয়ে গেল। কিন্তু এটা নিয়ে সংকট বাড়ানো হয়েছে কৃত্রিমভাবে, কারণ যেই যায় লঙ্কায় সে আসলে কি হয় যে রাবণ হয়ে যায়। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি। এই বিষয়ে আমার মনে হয় যে যেটা জনাব রাশেদ খান আশঙ্কা করেছেন 1/11-এর, যখন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে বা সুশাসনের সংকট হবে প্রকটভাবে, তখনই কিন্তু তৃতীয় শক্তি সামনে আসবে এবং নানা ধরনের উদ্দেশ্য নিয়ে। এই ভেতরে যেমন শক্তি আছে, বহির্বিশ্বের শক্তি আছে। ফলে ওই ধরনের 1/11-এর মতো কৃত্রিম কোনো পরিস্থিতি তৈরি যদি হয়, তাহলে হতেও পারে, তার দায় সরকারকে তো নিতে হবে। ধন্যবাদ মানিক ভাই। রাশেদ খান, যদি আপনি যেটা আশঙ্কা করছেন 1/11 যদি আপনি আশঙ্কা করেন, আসলে এই 1/11 যদি হয় তাহলে এই সরকারের লাভ কি ক্ষতি কি? এই সরকার ক্ষতির দিকে বেশি দেখছি। দেখেন, এই যে উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তারা কি কোনো লোকসানে আছে? আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মারা যাচ্ছে ছাত্র দলের একজন কর্মী, মার খাচ্ছে শ্রমিকরা, রাস্তায় রোদে পড়ছে বিভিন্ন গোষ্ঠী, ছাত্ররা বা শ্রমিকরা। সরকারের উপদেষ্টারা কোথায়? এসি রুমে প্রোটোকল নিয়ে বাসা থেকে বের হয়, আবার সচিবালয় এসি রুমের মধ্যে তারা হাওয়া বাতাস খায়, নাস্তা করে। তারা কি কখনো এই শ্রমিকদের কাছে আসে? গ্রামে যায়, পাড়ায় যায়, মহল্লায় যায়? তারা কি বাজারে যায়? জানে কি অবস্থা দেশের? এই যে অস্থিরতা, এই অস্থিরতার কোনো কিছু তারা ম্যানেজমেন্ট বোঝে? তারা তো সবসময় এনজিও গিরি করেছে। তারা ছিল মানে অবসরে, বৃদ্ধ আমলা ছিল, অবসরে ছিল। এরপরে তারা কেউ কেউ আপনার শিক্ষকতা করেছে, কেউ কেউ মানবাধিকার কর্মী ছিল। তারা তো আসলে কখনোই রাজনীতি করে নাই। যিনি রাজনীতি করেন তিনি পাবলিকের সাথে সম্পৃক্ত থাকেন, তাকে ভোটের চিন্তা মাথায় নিতে হয় যে আমি যদি জনগণের জন্য কাজ না করি আগামীতে আমাকে কেউ ভোট দিবে না। এই উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তারা তো ভোটের চিন্তা করছে না, তারা মনে করছে যে আমরা সুযোগ পেয়েছি। এই যে ফরাদ মজহার, তার সহধর্মিণী একজন এনজিও ব্যক্তিত্ব, এখন কি করছেন? তার যতগুলো এনজিও ছিল সেখানে কিভাবে ফান্ড দেওয়া যায় সেই ধান্দায় রয়েছে। আমাদের রেজওয়ানা আপা, তারও তো এনজিও ছিল, তার এনজিও কিভাবে আরো বড় করা যায় সেই ধান্দায় তিনি রয়েছেন। আমাদের আদিলুর রহমান শুভ্র সাহেব, তার অধিকারের যতগুলো কর্মী ছিল আমি শুনছি তার আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার বিভিন্ন জায়গায় তিনি সেট আপ করেছেন। তো এই ধান্দা ছাড়া আর কি করতেছে উপদেষ্টা পরিষদ? আমাদের বলেন তো একটু। এই উপদেষ্টা পরিষদ প্রত্যেকে কোনো না কোনো ধান্দায় রয়েছে, হয়তো কেউ ভালো কাজের ধান্দায়, কেউ নিজের আখের গোছানোর ধান্দায় রয়েছে। এখনো পর্যন্ত 9 মাস অতিক্রম করেছে, আজকে কয় তারিখ? আজকে 20 তারিখ। 9 মাস অতিক্রম করার পরেও 10 মাস চলছে না, এখন 9 মাস অতিক্রম করে 10 মাসে আমরা এসেছি। কি হয়েছে? এখনো পর্যন্ত আওয়ামী লীগের আপনি 20,000 পান্ডাদেরকে ধরতে পারেননি। এখনো পর্যন্ত আপনি সচিবালয় থেকে আওয়ামী লীগের পান্ডাদেরকে আপনি বিতাড়িত করতে পারেন নাই। সেই ডিসি এসপি যারা 14 সাল সৃষ্টি করলো, 18 সাল সৃষ্টি করলো, 24 সাল সৃষ্টি করলো, ভুয়া নিশিরাতের ইলেকশন, সেই ডিসি এসপিদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেননি। আজকে দেখলাম যে ছাত্রদের একটি গ্রুপ
তারা ওই সুবিধাভোগী আমলাদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকা কেন আমাকে আপনাকে ছাত্রদেরকে প্রকাশ করতে হবে? সরকারের কাজটা কি? সরকার তো এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। সেই উদ্যোগ কি সরকার নিয়েছে? সরকারের উপদেষ্টাদের মনোভাব কি জানেন? তারা বলে যে যদি এখন আমরা ওই 14-15 বছরের যারা বঞ্চিত বিএনপি জামাতের। আপনি এই জায়গায় থাকবেন, একটা প্রশ্ন নিয়ে আসি। দর্শক আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। দর্শক নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছে? জি ভাই বলেন। আমার প্রশ্নটা হচ্ছে দুজন অতিথির কাছে, ঠিক আছে? বর্তমানে এই যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে আন্দোলন দীর্ঘদিন যাবত, মাত্র 41 দিন মেয়াদ আছে কিন্তু এই সিটি কর্পোরেশনের মেয়রের। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দুজন অতিথির কাছে যে যদি আমরা নতুন করে একটা সিটি কর্পোরেশন নির্বাচন দিতে পারি, তাহলে আমরা একটা টেস্ট করে নিলাম এবং ইচ্ছা করছে তো 5 বছরের জন্য নির্বাচিত হলো, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। বুঝতে পেরেছি, তিনি 5 বছরের জন্য নির্বাচন চাচ্ছেন। যদি রাশেদ ভাই এটা প্রসঙ্গ কিছু বলতে চান, আগেরটাও যোগ করতে পারেন। জি, তো আমি যে কথা বলছিলাম সেটাকে শেষ করি। সরকার তো মনে করছে যে বিএনপি জামাতের বা অন্যান্য দলের যারা বঞ্চিত ছিল, এখন যদি আমরা তাদেরকে প্রমোশন দিই তাহলে তো আমার থেকে ওই দলের কথা বেশি শুনবে। সেই জন্য তাদেরকে বঞ্চিতই রেখেছে এবং আওয়ামী সুবিধাভোগী তাদেরকে তাদের কোলে চড়াইছে। এই যে আজকে ছাত্রদের একটি গ্রুপ যে তালিকা প্রকাশ করেছে, সেখানে তো উপদেষ্টাদের সচিবরাই ওই সুবিধাভোগী। তো এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কেন নেয়নি? মালপানি কামাইতেছে। আমরা শুনতেছি যে এই সচিবদের নিয়োগ দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় চিফ ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। এটা গোয়েন্দা সংস্থাও জানে। একজন ছাত্র উপদেষ্টা দুবাইতে যান কেন? বেসরকারি সফরটা কি প্রয়োজন? ওইখানে যে কার সাথে বৈঠক করেছে, কি করেছে, কি কারণে গেল, এর কোনো কৈফিয়ত আছে? নাই তো। দর্শকের কথা বলি, তিনি যেটি বললেন যে 5 বছরের জন্য ইলেকশন হলে তো ইশাক সাহেব আবার মেয়র হলো, তার মানে কি তার মাথায় আছে যে এই দক্ষিণে যদি ইলেকশন হয় ইশাকের থেকে জনপ্রিয় আর কেউ নাই। তিনি খুব সহজ একটা ইকুয়েশন করেছেন, কিন্তু আদালত একটি রায় দিয়েছে। আপনি যদি ভুক্তভোগী হতেন আপনি কি করতেন? ওই দর্শক যদি ভুক্তভোগী হতো তিনি কি করতেন? আদালতের রায় ওখানেও আছে যে 41 দিনের জন্য আর আন্দোলন করে মানুষের ভোগান্তি বাড়িয়ে কি লাভ, সেটাই তিনি বলেছেন। যখন ইশরাক সাহেব এই পদে বসবে তখন কি হবে? তাপস তিনি বহিষ্কৃত বা তিনি ওই মেয়র ছিলেন না, অবৈধ হিসেবে বিবেচিত হবেন। এইটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদালত যার পক্ষে রায় দিয়েছে সেই ব্যক্তি যদি তার নিজের অধিকার প্রতিষ্ঠা না করতে পারে, সে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কিভাবে? সুতরাং বাধ্য হয়ে এখন আন্দোলন করতেছে। আরো আপনাকে বুঝতে হবে, ছাত্র উপদেষ্টা আসিফ সাহেব নানান ধরনের যুক্তি দিয়েছে, 10টা কারণ দেখিয়েছে। 10টা কারণ। নির্বাচন কমিশন কোনো কারণ দেখাননি। আইন উপদেষ্টার ঘাড়ে বন্দুক রেখে তিনি পার পেতে চাচ্ছেন যে সব দোষ আসিফ নজরুলের, আমি হলাম ফেরেশতা। দেখেন তো আদালতের উপর গেছে বিষয়টা, তখন আদালতের উপর গেছে। আদালতের উপর কেন যাবে? একজন আদালত রায় দিয়েছে, একজন ব্যক্তি হুট করে মন চাইলো আর রিট করবে আর সেটা নিয়ে আদালত টাইম ক্ষেপণ করবে, সেটা কি হইতে পারে নাকি? এটা কোনো সিস্টেম না, বরং সরকার ইচ্ছাকৃতভাবে এই রিট করিয়েছে বলে আমার কাছে মনে হয়। সর্বশেষ বলবো, দেখেন উত্তরে যদি একজন হিজবুত তাহরীর নেতা বসতে পারে, তার থেকে 1000 গুণ জনবান্ধব অমায়িক ইশরাক সাহেব সে অবশ্যই বসতে পারে। এই মুহূর্তে তো কোনো আইন কানুন নিয়ম মেনে তো উপদেষ্টা পরিষদ গঠিত হয়নি। যিনি উপদেষ্টা হয়েছেন, যিনি লম্বা লম্বা কথা বলছেন, বড় বড় কথা বলছেন, তিনি কোন আইন মেনে উপদেষ্টা হয়েছেন সেই প্রশ্ন যদি জনগণ করে, আমার কথা হলো যে এই মুহূর্তে আপনার আলোচনার ভিত্তিতে যে কোনো সমস্যার সমাধান করা যায়। আলোচনার জন্য কালকে রায় দিয়ে হয়তো আরেকটা সমস্যার সমাধান হতে পারে। আলোচনার জন্য ইশরাকের সাথে সরকার বসতে পারতো, তাকে ডাকতে পারতো। তাকে না ডেকে বরং এই আন্দোলনকে উস্কে দিচ্ছে। আমার মনে হয় এটি সরকার একটি পরিকল্পনা, আন্দোলন সৃষ্টি করা এবং পরিস্থিতি ঘোলাটে করা। ধন্যবাদ মানিক ভাই। ইশরাকের কথা দিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম। ইশরাক সমর্থকদের একটা কর্মকাণ্ড আপনার চোখে পড়েছে কিনা আমি জানি, ফেসবুকে আমি দেখেছি যে আসিফ মাহমুদ অত উপদেষ্টা আসিফ মাহমুদের ছবিতে জুতা মারা, জুতার মালা লটকিয়ে হ্যাং করানো, এইসব বিষয়গুলো দেখেছে। নেটিজনরা অনেকে অনেক মতামত করেছেন যে তারা আন্দোলন না করলে আজকে যে কথা বলার অধিকারটা পেয়েছেন সেটাও তো পেতেন না, আজকে তাদের গলায় জুতা ঝুলছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? ভলতিয়ার একটা কথা বলেছেন, প্রখ্যাত দার্শনিক, যে আমি তোমার মতকে পছন্দ নাই করতে পারি, কিন্তু তোমার মদের অধিকার রক্ষার জন্য প্রয়োজন হলে আমি জীবন দিতেও প্রস্তুত। তো 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর
ফ্যাসিবাদী যে বয়ান সেটাকে ভুলে গিয়ে রাজনৈতিক সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে নতুন একটা বন্দোবস্তই কিন্তু বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেছে। রাজনৈতিক কালচারের পরিবর্তন হবে। কবির সুমনের একটা গানের লাইন আছে যে ভীষণ অসম্ভবেও তোমাকে চাই, আপনার সঙ্গে আমার আদর্শিক বিরোধ প্রচন্ড রকম থাকবে, কিন্তু তার মানে এই নয় যে মুখ দেখা দেখি বন্ধ থাকবে, আমি আপনাকে হত্যা করতে চাইবো, আমি আপনাকে শেষ করে দেব, ভিলিফাই করব। এই যে প্রবণতা, এগুলো হচ্ছে ফ্যাসিবাদী সংস্কৃতির উপকরণ। এখন এগুলো যদি এই মুহূর্তেও বহাল থাকে, আমি মনে করি যে এটা আসলে প্রতিবাদের ভাষা না। এই যে কাউকে জুতা মারা বা কুশপত্তলিকা দাহ করে একদম নিকৃষ্ট হিসেবে চিহ্নিত করা তা না। তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনের যৌক্তিকতা আছে ইশরাকের সমর্থকদের, কিন্তু প্রতিবাদের ভাষা এরকম হওয়া উচিত নয়। যেমন বিএনপির নেতা শামসুজ্জামান দুদু আজকে বলেছেন হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে যে যদি বিএনপির নেতারা প্রস্রাব করে দেয় তাহলে তারা ভেসে যাবে। এই ধরনের ভাষা তো একদম অনাকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক অসহিংসুলতা, রাজনৈতিক অপচর্চা আমি মনে করি। হাসনাত আব্দুল্লাহ কি বলেছিল ওইখানে কুমিল্লার অনুষ্ঠানে, যে আওয়ামী লীগের টাকায় বিএনপির নানা কর্মসূচি পালন করা বিভিন্ন রাজনৈতিক দলের। এখন এই তথ্যের মধ্যে ভুল থাকতে পারে। এই ভুল তথ্যের বিরুদ্ধে বিএনপির যখন একজন সিনিয়র দায়িত্বশীল নেতা বলবেন, অবশ্যই যুক্তি প্রমাণ দিয়ে বলবেন এবং ভুল তথ্যটি ধরিয়ে দেবেন, কিন্তু প্রস্রাব করলে ভেসে যাবে, তাদের বয়স হাঁটুর সমান, এই ধরনের কথা আসলে রাজনীতিকে কলুষিত করে এবং একটা অসহিংসীল পরিবেশ তৈরি করে, অসহিষ্ণু পরিবেশ তৈরি করে, যার ফাঁক ফুকর গলিয়ে কিন্তু আবারও ফ্যাসিবাদী ভূত সিন্দাবাদের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসতে পারে। এখন দেখুন রাশেদ ভাই যে কথাগুলো বললেন যে 1/11-এর আশঙ্কা হচ্ছে, এই আশঙ্কা রাজনীতিকরা করতে পারে, এর দায় কিন্তু একদিকে সরকারের যেমন আছে, একইভাবে রাজনৈতিক দলগুলোরও আছে। আপনি নিশ্চয়ই 1/11-এর সময় আপনি ছিলেন, ঢাকায় ছিলেন বা রিপোর্টিং এর মধ্যে ছিলেন, সাংবাদিকতায়। আমি সাংবাদিকতা করেছি তখন, বৈশাখী টেলিভিশনে আমি স্টাফ রিপোর্টার ছিলাম। আমাদের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে। তো তখন কি বিএনপি এবং আওয়ামী লীগ, বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে, বিএনপির মধ্যে, জামাতের মধ্যে 28শে অক্টোবরের যে ঘটনাটি ঘটলো 2006-এ, রাজনৈতিক নেতারা এমন ভাবে পরস্পর মুখোমুখি, মানে যুদ্ধাংদেহী অবস্থায় চলে গেল যে একটা সুযোগ তৈরি হলো। এখন আমার কথা হচ্ছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত এই সরকারকে এখন বিপদগামী যেন না হয় সেই জন্য শক্তপোক্তভাবে ধরে ফেলতে হবে। তারা যা মন চাইবে তাই যেমন করতে পারবে না, এজন্য রাজনৈতিক দলগুলোকে কঠিন পাহারাদার হতে হবে, প্রতিনিয়ত বসতে হবে, বসতে বাধ্য করাতে হবে। এখন দেখুন একটা অস্থিতিশীল পরিস্থিতি বা 1/11-এর আশঙ্কা যদি হয়, তাহলে ক্ষতি কাদের বেশি হবে? 16 বছর যারা নিপীড়ন নির্যাতনের মুখোমুখি হয়েছে, বিএনপি, জামাত, গণ অধিকার, অন্যান্য সকল রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং খুবই ভারসাম্যপূর্ণ, দায়িত্বশীলতাপূর্ণ আচরণ করতে হবে সরকারকে, যেমন একইভাবে রাজনৈতিক দলগুলোকেও প্রজ্ঞা এবং দূরদর্শিতা দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। সেই দৃশ্য কি দেখতে পাচ্ছেন কিনা? আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বলেছেন বিভাজনের রাজনীতি শুরু করেছে একটি মহল, কিন্তু আপনি কি মনে করেন আসলে একটি মহল করছে নাকি বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব দেখছি, বিএনপি এনসিপির মধ্যে দ্বন্দ্ব দিচ্ছে? আপনি এটা কিছুক্ষণ আগে বললেন, যেহেতু হাসনাত আব্দুল্লাহ এনসিপি, এর আগে দেখলাম আপনার আটঘরিয়ায় বিএনপি জামাতের সংঘর্ষে দুই দলের অফিস কার্যালয় ভাঙচুর করেছে। তো আসলে বিভেদটা তৈরি করছে কে? উনি বলছেন বিভাজনের রাজনীতি তৈরি করছে একটি মহল, সেই মহলটা কি আসলে? উনি কোন মহলকে ইঙ্গিত করেছে তা জানি না। ভারত যে প্রত্যাশা করছে, মানে ভারত, আমি সামগ্রিকভাবে বলবো না, ভারতের বিজেপি সরকার যেটা চাইছে যে ডিভাইড অ্যান্ড রুল, ব্রিটিশদের যে পুরনো কায়দা, যে ভাগ করো এবং শাসন করো, সেই পদ্ধতি যদি বাংলাদেশে গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বাস্তবায়ন করা যায়, তাহলে সহজেই তাদের এজেন্ডাকে সফল করা যাবে এই মুহূর্তে বাংলাদেশে। এখন দেখুন, এই যে ছাত্র উপদেষ্টার প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, প্রত্যাশা কিন্তু পূরণ করতে পারেনি। আসিফ মাহমুদের প্রতি জনগণের বা ছাত্র জনতার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশায় কিন্তু এখন অনেক বড় ফাঁক দেখা যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় আমার প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেই তাকে জুতার মালা দিয়ে আমি ঘোরাবো, এমনটি নয়। তাহলে তো সেই আওয়ামী লীগের ফ্যাসিবাদী চর্চাই হলো। আমরা আমাদের সীমার মধ্যে প্রতিবাদ করব এবং যৌক্তিকভাবে সেগুলো তুলে ধরব। ফোন নিয়ে আসি, দর্শকরা পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মতিন বলছিলাম গাজীপুর থেকে।
জি ভাই, প্রশ্নটা করুন। যে আমার প্রশ্নটা হলো, বর্তমান অন্তর্বর্তী সরকার চাচ্ছেটা কি? ওনার সংস্কার তো আমরা সাধারণ জনগণ তেমন দেখতে পাচ্ছি না, না আরেকটা 111 আমরা দেখতে পাবো। সংস্কারের নামে যেই তালবানা হচ্ছে, জনগণের মনে যে প্রশ্নটা হচ্ছে, না আদৌ নির্বাচন, দেশের মানুষ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন দেখবে কিনা? নিরপেক্ষ নির্বাচন দেখবে কিনা, যদি আমিরুল মোমিন মানিক অন্তর্বর্তী সরকারের ভুল আছে অনেকগুলো। তার প্রথম ভুল হচ্ছে 8ই আগস্ট 2024-এ শপথ গ্রহণ করার পরে তারা কেন রোড ম্যাপ দিল না? 3টা রোড ম্যাপ প্রয়োজন ছিল। একটা হলো বিচার, সংস্কার এবং নির্বাচনের। আপনি বলতে পারেন যে বিচারের রোড ম্যাপ কি সরকার দেবে? একটা টকশোতে আমাকে এরকম প্রশ্ন করলো যে না, এখন এই মুহূর্তে তো সব বিচার হওয়া সম্ভব না, বা বিচার করার ম্যান্ডেট এই অন্তর্বর্তী সরকারের নাই। আমার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক নেতাদের মামলাগুলো বাতিল করে দেওয়া হয়েছে না? ফাঁসির আসামি রাজনৈতিক নেতারা মুক্ত হয়েছেন না? তাহলে যদি ফাঁসির আসামি রাজনৈতিক নেতা মুক্ত হয়ে যান এই অন্তর্বর্তী সরকারের সময়, তাহলে শহীদদের পরিবার বিচার চাইছে, সেটা অনেকের কাছে ভালো লাগছে না। বলছে যে না, এই সরকারের ম্যান্ডেট নেই। অবশ্যই সরকারের যে প্রসিকিউশন টিম, তাদেরকে উচিত ছিল একটা রোড ম্যাপ দেওয়া, যে এভাবে এভাবে তদন্ত কাজ এগুবে, এভাবে এভাবে আমরা বিচার প্রক্রিয়ার জন্য উপস্থাপন করব এবং এতদিনের মধ্যে আমাদের একটা প্রত্যাশিত বিচার আসবে। একইভাবে দেখেন সংস্কার কি শেষ পর্যন্ত হবে? একটা কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা বসেছে, কিন্তু কোন ধরনের সমঝোতা বা কোন জায়গায় আসলে সংস্কারগুলো হচ্ছে চূড়ান্তভাবে সেটা কিন্তু বলতে পারেনি। আর নির্বাচন তো হতেই হবে, কিন্তু সরকার যে সময়টি চেয়েছে, ধরুন 2026-এর জুনের মধ্যে নির্বাচন করবে, সেই নির্বাচন করার জন্য যে উপযুক্ত পরিবেশ সেটি কি তৈরি করতে পেরেছে? রাজনৈতিক দলগুলোর মধ্যে তো ভয়াবহভাবে সংঘাত হচ্ছে। বিশেষ করে আপনি যে পাবনার কথা বললেন, বিএনপি এবং জামাত, কার দোষ সেটা আমি না খুঁজে কেন এই দ্বন্দ্বটা হবে? কেন প্রশাসন সেটা নিয়ন্ত্রণ করতে পারলো না? তাহলে নির্বাচন এখন যদি করে, সেই নির্বাচন কি আসলে পেশি শক্তির প্রভাব মুক্ত হবে কিনা, সেটাও একটা প্রশ্ন রয়েছে। সুতরাং সরকার, আমি একটা কথা বলি যে সরকার এই ভুলটা কেন করলো? এরকম চরম ভুল যে সেই আগস্টে 2024-এ কেন তারা একটা রোড ম্যাপ দিয়ে জাতিকে জানালো না যে আমরা এতদিন থাকবো, এতদিন এই কাজগুলো করতে চাই? একটা বায়বীয় পরিস্থিতির মধ্য দিয়ে, একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে তারা যাত্রা শুরু করলো। তবে যাই হোক, এখন রাজনৈতিক দলগুলোকেও সচেতন হতে হবে এবং এই সরকার যেন সোজা পথে থাকে সেই প্রচেষ্টা এবং দায় তাদেরও রয়েছে। যে রাশেদ খান, আপনি 3 মে সম্ভবত রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স স্টেশনে একটা বক্তব্য দিয়েছেন। সেখানে অন্যান্য বক্তব্য ছিল, সেখানে নারী কমিশনের প্রস্তাবনাকে কমিশনকে পুরো বাতিল করার কথা বলেছেন। আপনার নারী কমিশন সম্ভবত 423টি প্রস্তাব দিয়েছে। সবগুলো প্রস্তাবই কি আসলে সাংঘর্ষিক, কারণ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিনা, নাকি যেই বিষয়গুলো সাংঘর্ষিক সেই বিষয়গুলো আলোচনা করা দরকার? আপনারা পুরো কমিশন বাতিল চেয়েছেন, যে হেফাজতও যেটা চেয়েছে, জামায়াত ইসলামও চেয়েছে, আপনারা আসলে সবগুলো বাতিল চেয়েছেন। এই যে আমাকে 1 কাপ চা দিয়েছেন না, এর ভিতরে যদি কোনো চুল পড়ে, আপনি কি চুলটা তুলে চাটা খাবেন নাকি পুরো চাটা ফেলিয়ে দিবেন? এটা যা মনের ব্যাপারে, আপনার মনের ব্যাপার। মানে অনেকে হয়তো চুলটা তুলে খায়, কে বলবেন, যেহেতু চাটার দাম বেশি, কফিটা যদি 100 টাকার দামের হয়, তাহলে হয়তো চুলটা ফেলে দিয়ে কফিটা খাবে। আচ্ছা, গেল চা। আমাকে 1 গ্লাস দুধ দিয়েছেন, দুধের মধ্যে এনিহাও চুনা পড়ে গেছে 1 ফোঁটা, তো আমি কি আসলে ওই দুধ খেতে পারি? তো বিষয়টা আসলে এরকম, যেহেতু ধর্মের সাথে সাংঘর্ষিক, বিশেষ করে মুসলিম ধর্মের সাথে, ইসলাম ধর্মের সাথে, সবগুলো তো সাংঘর্ষিক কিনা? সবগুলো আমি আসতেছি। সেক্ষেত্রে এই কমিশন যে একটি বিতর্কিত কমিশন, এই বিতর্কিত ব্যক্তিদের যে কোনো প্রস্তাবনা, ভালো হোক আর খারাপ হোক, জনগণ অ্যালাউ করবে না। এতটুকু সেন্স কিন্তু আপনার রয়েছে। ওই যে লতিফ সিদ্দিকী যখন হজ নিয়ে মন্তব্য করেছিলেন, তখন তার সমস্ত ভালো বক্তব্য সেটা কিন্তু অগ্রহণযোগ্য হয়ে যায়। ঠিক একইভাবে এই কমিশনের 100টা ভালো প্রস্তাব, 5টা খারাপ প্রস্তাবের কারণে, ধর্মের সাথে সাংঘর্ষিক প্রস্তাবের কারণে ওই টোটাল 105টা আসলে বাতিল যোগ্য। নতুনভাবে কমিশন গঠন করেন। দেখেন এই সরকারের ধস নামা শুরু হয়েছে কোন দিন থেকে? যেদিন থেকে নারী কমিশন তার প্রতিবেদন প্রকাশ করেছে। এখন আর কেউ কয় না যে ইউনূস স্যার আপনারা 5 বছর চাই। বুঝে ফেলাইছে যে ইউনূস স্যারের মধ্যে, ইউনূস স্যারের সরকারের মধ্যে ধর্মনিরপেক্ষতা, ধর্মের সাথে সাংঘর্ষিক চিন্তা ভাবনা কিভাবে তাদের আষ্টেপৃষ্টে লেগে আছে। এই জন্য মানুষ আর বলছে না যে আপনারা 5 বছর চাই। একজন দর্শক কি বলল? নির্বাচন কবে হবে
উই ডোন্ট নো। নির্বাচন নিয়ে তারা কোনো কথাই বলছে না। মনে হচ্ছে যে তারা অভ্যুত্থানের নায়ক, তারাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। 14-15 বছর আমরা কেউ লড়াই সংগ্রাম করি নাই, আমাদের কোনো ত্যাগ নাই। যারা এনজিও গিরি করেছে তারাই সমস্ত ত্যাগ স্বীকার করেছে এবং তারাই সরকারে বসেছে। সুতরাং তারা এখন যা বলবে আমাদেরকে তাই করতে হবে, এটি কোনোভাবেই কাম্য নয়। আপনি বলছেন এই নারী কমিশনের এটা প্রকাশ হওয়ার পর ধস নেমেছে, আপনি বলেছেন যে আপনার বক্তব্য এটাও আছে দেশে এখন পশ্চিমা দালালি দেখছেন না, অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান। তিনি বলেছেন করিডোর খেলা নেমেছে সরকার, বাংলাদেশের উপর দিয়ে কোনো করিডোর যাবে না। এর আগে ভারতের দালালি দেখেছে, এখন পশ্চিমা দালালি দেখছে। জি, কেন মনে হচ্ছে পশ্চিমা দালালি? আপনার যদি সময় থাকে তাহলে আমি এই বিষয়ে উত্তর দিই। ছোট করে যদি দেখেন, এই যে সরকার হঠাৎ করে বলল মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে, কার সাথে আলোচনা করে? এই উপদেষ্টা পরিষদের যারা আপনার আমেরিকা ইউরোপ ভিত্তিক যে সকল আপনার এনজিও ব্যক্তিত্ব রয়েছে তাদের সাথে আলোচনা করে? দেশের জনগণ, রাজনৈতিক দলগুলো, অন্যান্য যে সংগঠন, তারা তো সবাই গণ অভ্যুত্থান স্টেক হোল্ডার। সুতরাং এই ধরনের যদি সিদ্ধান্ত নিতে হয় সবার সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। আমার সাথে, আপনার সাথে, আমাদের সাথে আলোচনা না করেই হঠাৎ করে তারা মানবিক করিডোর দিবে সেই নীতিগত সিদ্ধান্তে তারা পৌঁছে গিয়েছে। জাতিসংঘের মহাসচিব যখন মানবিক করিডোর দেওয়াটাকে পশ্চিমা দালালি বলছেন আপনি? আমি শেষ করি বক্তব্য। দেখেন, জাতিসংঘের মহাসচিব যখন আসলো, আচ্ছা একটা ফোন আছে, আমি একটা ফোনটা নিই। দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে রাশেদ ভাইয়ের কাছে। উনি সবসময় সঠিক কথা বলেন, ওনার কথা আমরা তরুণ সমাজ অনেক পছন্দ করি। তো আসলে আমাদের হচ্ছে যে বর্তমান যে বিচার অবস্থা বা আইনটা যে, সেটা কি সব ধর্ম বর্ণ মানুষের জন্য সমান কিনা, এই সরকার কি সমান অধিকার দিচ্ছে কিনা? যেটা দেখলাম আমরা যে নুসরাত ফারিয়ার জন্য একদিনে জামিন হয়ে যাচ্ছে এবং আমাদের চিন্ময় প্রভু দীর্ঘদিন আপনার জেলখানায় আছে। এই বিষয়ে যদি রাশেদ ভাই কিছু বলতেন। জি, আচ্ছা, হ্যাঁ, দেখেন, তিনি কোন ধর্মের আমি জানি না, বাট বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ করা হয় না। আমাদের ভিতরে সাম্প্রদায়িক সেই সম্প্রীতি রয়েছে। চিন্ময় প্রভুর ব্যাপারটা আসলে ভিন্ন। তার বিরুদ্ধে কিন্তু নানান ধরনের অভিযোগ রয়েছে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। দেখেন, এখন যদি কেউ আমাকে বলে ওই যে কক্সবাজারের সম্ভবত সেই অসি প্রদীপের কথা কেউ যদি আমাকে বলে যে সে একজন হিন্দু, তার সাথে অন্যায় করা হচ্ছে, সেটি কি আসলে সঠিক হবে? ঠিক একইভাবে এই চিন্ময় প্রভু, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এবং প্রতিবেশী রাষ্ট্রের কানেকশনে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ। একই সাথে আমাদের আইনজীবী সাইফুল, তিনি কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই চিন্ময় প্রভুর কর্মীদের দ্বারা। সুতরাং এক্ষেত্রে চিন্ময় প্রভুর বিষয়টা আসলে ভিন্ন রকম। কিন্তু অন্যান্য যে সাধারণ মুসলিম, সাধারণ হিন্দু, সাধারণ বৌদ্ধ, খ্রিস্টান, তাদের ভিতরে ধর্মীয় কারণে কেউ বঞ্চিত হচ্ছে কিনা সেটি দেখার বিষয়। আমার যেটি মনে হয়, বাংলাদেশে এখনো পর্যন্ত কোন বিচারক হিন্দু পরিচয়ে কারোর উপর জুলুম করে নাই, কোনো বিচারক মুসলমান পরিচয়ে, বৌদ্ধ, খ্রিস্টান পরিচয়ে জুলুম করে নাই। এই জায়গাটা আমরা ঠিক আছি। সামগ্রিকভাবে বিচার বিভাগের স্বাধীনতা কতটুকু আছে সেটা আমরা নিয়ে প্রশ্ন তুলতে পারি। আসলে বাংলাদেশের বিচার বিভাগ এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগের আমলে যে বিচার বিভাগের যে সিস্টেমটা ছিল ওই জায়গা থেকে এখনো পর্যন্ত বের হয়ে আসতে পারেনি। যে কারণে আদালত ইশরাক সাহেবের পক্ষে রায় দেওয়ার পরেও সেই রায় সরকার গ্রহণ করছে না। একদিকে সরকার বলছে যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, আবার নির্বাচন কমিশন যে কথা বলছে, বিচার বিভাগ যে কথা বলছে, তাদের বিপক্ষে গেলেই সেটা তারা আসলে গ্রহণ করছে না। তো আমি যে কথা আসলে শেষ করতে পারি নাই সেই কথাটা শেষ করি। দেখেন, ওই যে বললাম না, নারী কমিশন যেদিন থেকে প্রতিবেদন দিয়েছে, সরকারের ধসনামা আর সরকারের জনপ্রিয়তা হ্রাস শুরু হয়েছে। এবং একই সাথে মানবিক করিডোর বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে যে ধরনের প্রতারণা, বিজনেস সামিটের নামে যে ধরনের প্রতারণা। আচ্ছা, আপনি বলেন তো, মনে করেন যে আপনি আমেরিকার একজন নাগরিক, বাংলাদেশে অভ্যুত্থানের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, একটি অস্থিতিশীল পরিবেশ, সব জায়গায় আন্দোলন, সরকারের স্থিতিশীলতা নাই, সরকার কতদিন থাকবে আমরা কেউ জানি না। আপনি কি রিস্ক নিয়ে আপনার মূল্যবান সম্পদ বাংলাদেশে ইনভেস্ট করবেন? কেউ করবে না, চীন করবে না, আমেরিকা করবে না, কোনো দেশ করবে না। এই যে জনগণের সাথে সরকার ধোঁকাবাজি করছে, দেখেন আপনার এই টেলিভিশনের অসংখ্য টকশোতে আমি এসে কিন্তু একই কথা বলেছি, কোনো বিনিয়োগ আসবে না। কে বিনিয়োগ করবে? চীনের মানুষকে এতই বোকা
যে এই পরিস্থিতিতে তারা বিনিয়োগ করবে? আমেরিকার মানুষ, ইউরোপের মানুষ ইউনূস সাহেবের চেহারা দেখে তো বিনিয়োগ করবে না। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সবার কাছে গ্রহণযোগ্য, আমরা তাকে ভালোবাসি, পছন্দ করি। তিনি যদি ডাকেন জাতিসংঘের মহাসচিব কালকেই চলে আসবে। তিনি যদি আপনার বাইডেনকে দাওয়াত করেন, বাইডেন আসবে, ট্রাম্প আসবে। কিন্তু আশা আর ইনভেস্ট করা ভাই এক না। টাকা থেকে খরচ করা, টাকা বের করে খরচ করা খুব কষ্টের জায়গা। আপনি তাকে দাওয়াত করে আনবেন, নিজে প্লেনে টিকিট করে দিবেন, 5 স্টার হোটেলে রাখবেন, তিনি চলে আসবে, কিন্তু বিনিয়োগটা করবে না, এই সম্ভাবনা নাই। ঠিক আছে, ধন্যবাদ। কথা পরিষ্কার রাশেদ খান। মামলার কথা যখন আসে, বিচারের কথা যখন আসছে, হাসনাত আব্দুল্লাহ কালকে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, সেখানে তিনি বলেছেন 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলার গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে একটা মনোযোগ ডাইভার্সন। সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। ঠিক আজকে হয়েছে, ট্রাইব্যুনালের আজকে প্রজ্ঞাপন জারি হয়েছে, দ্বিতীয় ট্রাইব্যুনাল হয়েছে। কিন্তু এই কথাগুলোকে আপনি কি বলেন? আমি এই কথাগুলোতে আসবো। একটা তথ্য দিয়ে নেই যে ভারতের আর স্বাধীনতার 80 বছরের ইতিহাসে এবারই প্রথম নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারে কোনো মুসলিম প্রতিনিধি নেই। এটা কিন্তু একটা ভয়াবহ ঘটনা। ভারতের মতো বহু বৈচিত্র্যপূর্ণ একটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, তাদের কোনো পরিষদ নরেন্দ্র মোদীর বিজেপি সরকারে এই মুহূর্তে নেই। কিন্তু দেখুন, এই কথাটা কেউ বলে না যে বাংলাদেশের 23 সদস্যের অন্তর্বর্তী সরকারে 2 জন ভিন্ন ধর্মের মানুষ আছেন। একজন হচ্ছেন বিধান রঞ্জন রায় পোদ্দার, তিনি প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা। কিন্তু দেখুন এই সরকারের কি ভয়াবহ ব্যর্থতা, প্রেস উইং এর কি ভয়াবহ ব্যর্থতা। যখন আমাদের বিরুদ্ধে অভিযোগ শানিত করা হলো যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নির্যাতনের মুখে পড়ছে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, তখন আমরা তো হাজির করতে পারতাম যে ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার এই 23 সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে অন্যতম সংখ্যালঘু একজন প্রতিনিধি। তিনি তো সংবাদ সম্মেলন করে ব্রিফিং করতে পারতেন যে আমি হিন্দু সম্প্রদায়ের একজন মানুষ হিসেবে আমি সাক্ষ্য দিচ্ছি বাংলাদেশে যে ধরনের অভিযোগ করা হচ্ছে সেই ধরনের হচ্ছে না। কিন্তু এই সরকারের ব্যর্থতা তাহলে কোন কোন বুদ্ধিবৃত্তিক জায়গায় নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন আপনি যেটা বললেন হাসনাত আব্দুল্লাহর এই কথার সঙ্গে আমি একমত পোষণ করছি যে নুসরাত ফারিয়াকে ধরে এখন আপনি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন বলে জাহির যদি করতে চান, তাহলে এই দাবি সম্পূর্ণভাবে অন্যায্য। কারণ এর আগে অনেককে পালিয়ে যাবার সুযোগ করে দিয়েছেন। একটা বিপ্লব বা গণ অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানের শত্রুদের চিহ্নিত করে তাদেরকে ধরে বিচারের আওতায় আনার দায়িত্ব তো এই অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু আমরা কি দেখেছি, সেই উদ্যোগ তো যথার্থভাবে গ্রহণ করা হয়নি। এখনো যদি এই মুহূর্তে, আমি একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব নিয়েই বলছি, অসংখ্য অপরাধী ছড়িয়ে ছিটিয়ে গ্রামগঞ্জে, পাড়া মহল্লায়, বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আছে, কিন্তু তাদের বিরুদ্ধে কি কার্যকর কোনো অভিযান হয়েছে? হয়নি। এখনো চিহ্নিত যারা সরাসরি গণহত্যার নির্দেশ দিয়েছে সেই নির্দেশের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ আছে। নইলে আপনার কদিন আগে মমতাজকে পেলেন, এইরকম অসংখ্য মমতাজ, আমি যদি সংসদ সদস্যই বলি, 3 দফার যে নির্বাচন হয়েছে সেই 3 দফার নির্বাচনে সংসদ সদস্যের কথাই যদি বলি, অনেক সদস্য এখনো দেশের ভেতরে আছে, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অপরাধের তথ্য প্রমাণও আছে। কিন্তু সরকার ব্যর্থ হয়েছে কেন? এর মূল কারণ হচ্ছে ইচ্ছার অভাব। এখন ওই যে খুবই কম সময় বলি, এখন আব্দুল হামিদের ড্যামেজ, এই যে সরকারের ড্যামেজ হয়েছে আব্দুল হামিদ চলে যাবার কারণে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য নুসরাত ফারিয়াদের মতো ছোট ছোট এই ইনস্ট্রুমেন্টকে যদি ধরে সামনে আনেন, তাহলে কি হয়েছে? বিতর্কিত হলো না, আবার একদিনের মধ্যে জামিন দিয়ে দিতে হলো। সুতরাং তারা আসলে ভুল করছেন, অনেক যথাযথ সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে নিতে পারছেন না। আপনি অনেকদিন ধরে আপনি হয়তো কোর্ট বিটো করেছেন, আমরা দেখেছি। আজকে বিচারিক ট্রায়ালের যে কোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে তা প্রচার হতে পারবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে আদালত থেকে সরাসরি সম্প্রচার, সরাসরি প্রচার, এই জিনিসটা কি অতীতে তো কখনো দেখেননি? না, একটা যেমন হয়েছে এই জায়গায় এটা সুযোগটা করে দিয়েছে। ইজলাসের বাইরে
এজলাসের বাইরে দাঁড়িয়ে আমরা সবসময় কিন্তু কভার করেছি Cover করতে যে আজকে বড় ইভেন্ট এজলাসের বাইরে দাঁড়িয়ে, মানে হাইকোর্টের যে লাউঞ্জ সেখানে দাঁড়িয়ে লাইভ হয়েছে। এখন যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সংযুক্তিটা আগেও ছিল যে গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে এজলাসের ভেতরে ঢুকে বিচারক কি বলছেন, বাদীপক্ষ কি বলছেন, আসামি পক্ষ কি বলছেন, এই কথাগুলো ব্রডকাস্ট করা, এটা নিঃসন্দেহে ন্যায় বিচারকে নিশ্চিত করবে। কিন্তু এর মধ্যে একটা বড় ঘটনা ঘটে গেছে, এটা একটা ঐতিহাসিক ঘটনা, আমরা অনেকেই নজর দেইনি, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের মধ্যে গণহত্যার বা রাজনৈতিক দলের বিচারের বিষয়টি যে সম্পৃক্ত করা হয়েছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। দেখুন, রাজনৈতিক দলের বিচার এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে করা যাবে, তার মানে ধরুন 1990 সালের অক্টোবর থেকে ডিসেম্বরে শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন ওই সময়ে গণ অভ্যুত্থানে সংগঠিত হবার সময়ে। তাহলে জাতীয় পার্টির বিরুদ্ধেও কিন্তু গণহত্যার বা হত্যাকাণ্ডের অভিযোগ এনে এই পার্টিকে ব্যান্ড করার পথ প্রশস্ত হলো। অথবা যে কোনো রাজনৈতিক দলের কথা বলি যারা বিগত সময়ে ক্ষমতায় ছিল, তাদের সময় নানা হত্যাকাণ্ড হয়েছে, তাদের বিরুদ্ধেও অভিযোগ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন আনা যাবে, মানে রাজনৈতিক দল হিসেবে অপরাধী হিসেবে গণ্য করার একটা পথ তৈরি হলো। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো যদি সচেতন হয় এবং ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে যদি নিজেদেরকে ন্যায্যতার মধ্যে বা সুশাসনের মধ্যে রাখতে পারে, তাহলেই আসলে আমাদের প্রত্যাশিত জায়গাটা আসবে। কিন্তু বিষয় হয়েছে, যারা ক্ষমতায় যাবেন ভবিষ্যতে, তারা তো এখন পর্যন্ত নিশ্চয়তা দেন নাই যে ঠিক আছে আমরা এই ট্রাইব্যুনালকে যথাযথভাবে রাখবো, এই নিশ্চয়তাগুলো জরুরি। তারা নিশ্চয়তা দেন নাই যে কোনো ধরনের দুর্নীতিকে টলারেন্স করা হবে না, কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না, দলীয়করণ হবে না, কোনো ধরনের স্যাবোটেজ তৈরি করে এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, এই জাতি জানে না। এবং প্রত্যেকটা নিয়োগ আপনি দেখেন একটা সিন্ডিকেট কর্তৃক নিয়োগকৃত বিধি ব্যবস্থা। এই বিধি ব্যবস্থা ভাঙার জন্যই তো জীবন দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানেই দেখি রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য। তো রাজনৈতিক দলগুলোকেও শপথ করতে হবে। কেন 16 বছর গণ অভ্যুত্থানটি হয়নি? কারণ রাজনৈতিক দলগুলো সেই জায়গায় মানুষকে উপলব্ধি করাতে পারেনি, সম্পৃক্ত করতে পারে আমার নেতৃত্বে মাঠে নামলে আমি অধিকার ফিরে পাবো। ধন্যবাদ আমিরুল মানিক। রাশেদ খান, তিনি কিছুক্ষণ আগে বলেছিলেন, আসলে যদি মির্জা ফখরুলের কথা ধরে বলেছিলেন যে বিভাজনের রাজনীতি তৈরি করছে একটি মহল। আপনার আসলে আপনি কি মনে করেন, আসলে বিভাজন তো দেখছেন আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে, কিন্তু সেই রাজনীতি বিভাজন রাজনীতির ফাঁকে আপনার কি মনে আছে কিনা বা স্মরণ পড়ছে কিনা, গত রোববারে 29টি জায়গায় আওয়ামী লীগের মিছিল হয়েছে, রাজধানী সহ মতিঝিল, গুলিস্তান, রমনা পার্ক, বাংলা মোটর, মালিবাগ, আসাদ গেট। তাহলে ফ্যাসিবাদের উত্থানটা আমাদের আপনাদের বিভাজনের রাজনীতির ফাঁকে ফ্যাসিবাদের উত্থানকে আবার দেখতে পাচ্ছেন কিনা? জি ধন্যবাদ মানিক ভাই, চমৎকার বলেছেন যে সরকারের যে নিয়োগগুলো, সেই নিয়োগের মধ্যে কোনো স্বচ্ছতা নাই। অমকের মামু হয়, অমকের খালু হয়, অমকের নানু হয়, অমকের ভাতিজা, এরকম লোকজনকে বসিয়ে দিয়েছে বা আত্মীয় স্বজনকে বসিয়েছে। দেখেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক বলছিলেন কোন যোগ্যতায়, তিনি একজন এনসিপির নেতা ছিলেন, জাতীয় নাগরিক কমিটির নেতা ছিলেন। সেই নেতাকে প্রশাসক করা হলো, নিজের দলের নেতাকে। তো এখন তো গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত ইসলাম দাবি করতে পারে আমার দলের নেতাকে দক্ষিণে বসাইতে হবে, আমার দলের নেতাকে অমুক জায়গায় বসাইতে হবে। সিস্টেমটা তো আপনি চালু করে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি জামাতের অনেক পরামর্শ বা উপদেশ তো শুনেছে, আমরা শুনেছি বিভিন্ন প্রশাসনে বিএনপির লোক আছে। কথা কেমনে বলে একটু বলি। এই যে উপদেষ্টা পরিষদ না, এই উপদেষ্টা পরিষদ পুরোপুরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্ব যারা ছিলেন ওই সময় এবং পরবর্তীতে যারা ছাত্র উপদেষ্টা হয়েছেন তাদের মনোনীত। একজনও আপনার না, আমার না, বিএনপির না, জামাতের না। এসব ভোগাস কথাবার্তা তারা নিজেরাই তাদেরকে ঠিক করেছে। প্রধান নির্বাচন কমিশনার বিএনপির সমর্থিত, যদি ঢাকা ভার্সিটির ভিসি যদি বলি জামায়াতের সমর্থিত, একটা সার্চ কমিটির মাধ্যমে হয়েছে, কিন্তু প্রস্তাব ছিল বিএনপির, সার্চ কমিটির মাধ্যমে হয়েছে, প্রস্তাবও ছিল সার্চ কমিটির মাধ্যমে হয়েছে। প্রত্যেকটা দলের কাছ থেকে প্রস্তাব নিয়েছে, সেখানে এনসিপির প্রতিনিধি আছে, বিভিন্ন দলের প্রতিনিধি আছে, নিরপেক্ষ ব্যক্তিত্ব আছে। এটা রাষ্ট্রপতি নামে মাত্র রাষ্ট্রপতির সিদ্ধান্তে সার্চ কমিটি, এটা তো সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই সিদ্ধান্ত নিয়েছে। দেখেন, এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ঢুকিয়েছে, তার যে এনজিও প্রতিষ্ঠান সেখানকার কর্মকর্তা ঢুকিয়েছে। কে ঢুকায়নি? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও চট্টগ্রামের মানুষ ছাড়া কাউকে আপন করে নিতে পারেননি। এই ক্ষেত্রে জড়িত রাজনৈতিক দলগুলো আছে, আপনি কি স্বীকার করেন কিনা?
রাজনৈতিক দলগুলোকে তো এই মুহূর্তে দায় দেওয়া যাচ্ছে না, কারণ তারা তো এর সাথে সম্পৃক্ত না। আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন জি, যে এই যে বিভেদের মধ্যে মূলত আওয়ামী লীগ 41টি জেলায় নাকি 39টি জেলায় তারা জায়গায় মিছিল করেছে। এই যে তাদের কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তানে, সেখানে পর্যন্ত মিছিল করেছে, সমাবেশ করেছে, এই পল্টনে তারা মিছিল করেছে, তারা বিভিন্ন জায়গায় মিছিল করছে, খুলনাতে করছে, তারা উত্তরায় করছে, এয়ারপোর্টের সামনে করছে। এই সুযোগ বা এই সাহসটা তারা কিভাবে পাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার নিজে এই সাহসটা দিচ্ছে। দেখেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, যদি আব্দুল হামিদের যারা পারাপার করে দিয়েছে তাদের শাস্তি না দিতে পারি, আমি পদত্যাগ করব। এখনো পর্যন্ত শাস্তি দিতে পেরেছে? কাদেরকে শাস্তি দিয়েছে? ওই কিশোরগঞ্জের যিনি এসপি ছিলেন, তার দায়টা কি? কিন্তু এসবির কাছে ওই সময় প্রতিবেদন পাঠিয়েছেন যে তার নামে মামলা হয়েছে। আজকে নুসরাত ফারিয়া, তারা তো মানে এক প্রকার ছোট কিট বলা যায়, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দালাল। কিন্তু আপনি 300 ডামি এমপিকে ধরেছেন। দুদকের কাজটা কি? দুদক কেন 300 দামি এমপির সম্পদ বাজেয়াপ্ত করছে না? কেন আওয়ামী লীগের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় কোষাগারে নেওয়ার জন্য কেন নির্দেশনা দিচ্ছে না? আওয়ামী লীগের আর্থিক ভিত্তি আপনি নষ্ট করতে পেরেছেন? পারেননি তো। এখনো পর্যন্ত ওবায়দুল কাদেররা তারা বিদেশে বসে রয়েছে আর মুনাফা নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। তাদের সেই টেলিভিশন চ্যানেলগুলো, তাদের সেই ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো, আর্থিক প্রতিষ্ঠানগুলো, কোম্পানিগুলো প্রত্যেকটা তো এখনো পর্যন্ত চলছে। সালমান এফ রহমান জেলে, তার প্রতিষ্ঠানগুলো চলছে না, মুনাফা সে জেলে পাচ্ছে না। প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে বলছেন। বন্ধ করবে কেন? সরকার এটাকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করবে। করছে না তো। বরং আমরা দেখছি না, সেক্ষেত্রে ফেসিবাদের উত্থানের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো দায়ী দেখেন কিনা? আমি দেখেন, ফেসিবাদের উত্থানের পিছনে সরকার একমাত্র দায়ী। শুধু সরকার দায়ী। সরকার, ধন্যবাদ। আমি আখের গোছানোর জন্য 30 সেকেন্ডে আমিরুল মুমিন মানিকের কাছ থেকে প্রশ্নের উত্তরটা জেনে আসতে চাই। 39টি জায়গায় ফেসিবাদ আওয়ামী লীগের মিছিল হয়েছে। এখানে রাজনৈতিক দলের দায় কতটুকু দেখছে, সরকারের দায় কতটুকু দেখছে? এখন দেখুন, এত বড় একটা গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচার নিশ্চিত করার মূল দায়িত্ব হচ্ছে সরকারের। এখন এটা হচ্ছে সরকারের দায়িত্ব যে তারা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গণহত্যার সংশ্লিষ্ট সবাইকে বিচারের মুখোমুখি করবে। আর দ্বিতীয় দায় হচ্ছে অবশ্যই রাজনৈতিক দলগুলোর দায় আছে। কি দায় আছে? রাজনৈতিক দলগুলো এই যে পরস্পরের বিরুদ্ধে যে দাঁড়িয়ে গেল, এটা অবশ্যই কেউ যদি বলে যে শুধু একজনের দায়, তা না, উভয় পক্ষের দায়, এবং দুটো হাত একসঙ্গেই হাততালি তৈরি করেছে। তো এর ফলে কি হয়েছে? সুযোগ পাচ্ছে। এখন যখন আওয়ামী লীগের সেই সব ব্যক্তিবর্গ মিছিল করছে, বিএনপি হয়তো মনে করছে আমাদের কি একাই দায় পড়েছে মিছিল ঠেকানো, জামাত মনে করছে যে আমরা কেন ঠেকাবো, আমরা তো একা না। সবাই যদি এক থাকতো তাহলে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হতো না। এখন কি করা প্রয়োজন আমি এক লাইনে বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বলেছেন জুন 26-এর মধ্যে তিনি নির্বাচন দিয়ে দেবেন। আমার মনে হয় এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ যতগুলো কাজ আছে তিনি করে ফেলবেন, কারণ তিনি এই সরকারের একমাত্র বেস্ট পারফর্মার। তো তিনি সেই কাজগুলো করে নির্বাচন দেবেন। একটা সুষ্ঠু এবং ঐতিহাসিক একটা যদি নির্বাচন হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই মনে রাখবে জুনের মধ্যে। আর যারা বলছেন যে আরো ক্ষমতায় থাকবেন বা দীর্ঘমেয়াদী থাকা উচিত, এই পথে পা না বাড়ানো ভালো, এই কারণে যে মানুষ এখন হয়তো সন্তুষ্ট আছে বা কিছু জনসমর্থন আছে, মানুষ কিন্তু ঘুরে যেতে সময় লাগে না। যেমন নারী কমিশনকে কেন্দ্র করেই মানুষের মধ্যে কিন্তু প্রচন্ড ক্ষোভ। একটা কমিশন গঠন করলেন, সেখানে শুধু এক মতাদর্শের মানুষ রাখলেন, অথচ বৃহত্তর জনগোষ্ঠীর কোনো মতামতের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ নাই। এগুলো তো হতে পারে না। প্রত্যেকটা কমিশন বলেন, প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্র বলেন, সব জায়গায় স্বচ্ছতা না থাকার কারণেই আজকে প্রশ্নগুলো উঠেছে। সমস্যা।